তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 26। তো 26 নম্বর ক্লাসে আমাদের বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বে 9 সংখ্যার বিচার পদ্ধতি। এটি হচ্ছে সংখ্যাতত্ত্বের শেষ সংখ্যা, অর্থাৎ 9 সংখ্যার পরে গিয়ে 1 থেকে 9 পর্যন্ত যাওয়ার পরে পরবর্তী যত সংখ্যা আসবে সেই একটা সংখ্যারই পুনরাবৃত্তি, অর্থাৎ ঘুরে ফিরে আবার সেই একক সংখ্যা আসবে, এটি তো আমরা জানি। তাছাড়া 9 সংখ্যা সবার শেষ সংখ্যা। দেখুন, আমরা 9টি গ্রহ নিয়েই কিন্তু আলোচনা করি, যদিও ইউরেনাস নেপচুন থাকে, কিন্তু তার প্রভাবটা আমরা এখনো জানি না, যার জন্য প্রাথমিকভাবে 9টি গ্রহ নিয়েই আমরা চর্চা করে থাকি। তাছাড়া আমরা 9টি মহারত্ন তা নিয়েও আমরা চর্চা করি। এমনকি যেমন স্বপনবাবু, এখানে চক্রবর্তীবাবু আছেন, ওনার গলায় যে পৈথাটা আছে তাও নবগুণে, 9টা গুণে। আবার ওই যে আমরা জানি যে অষ্টসখী এক মন, মানে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন নৌকা বিলাসে সে কিন্তু ওই 8 সখীকে এক মনে পরিণত হতে বলছিল, তবেই না সেই নৌকা বিলাসের নৌকা পার হবে। তো অনেক কিছুই পৌরাণিক কাহিনী 9 সংখ্যা নিয়ে অনেক কিছু রয়েছে, তো আমরা সেগুলোতে আমরা অনেকেই জানি, যার জন্য এই আলোচনায় আর বেশি না যাওয়াই আমি ছেলেও মনে করছি। তাছাড়া সংখ্যা 9 অর্থাৎ যারা 9 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা 9 সংখ্যা জাতক। যারা 18 তারিখে জন্মগ্রহণ করেছেন 8 যোগ 1 যোগ 8 সমান 9। যারা 27 তারিখে জন্মগ্রহণ করেছেন তারা ও কিন্তু 9 সংখ্যার জাতক বা জাতিকা, সেটি 2 যোগ 7 সমান 9। তো এই 9 সংখ্যার তারিখে যেদিন ক্লাস হচ্ছে সেদিনও দেখুন 29 তারিখ 29 নভেম্বর 2024, অর্থাৎ 2 যোগ 2 যোগ 8 সমান 3, আর শুক্রবার 6 সমান 9, অর্থাৎ 9 এসে আবির্ভূত হয়েছে। ক্লাসটা 27 সংখ্যায় পড়লে তাহলে পরিপূর্ণতা পেত। যেমন আমরা অতীতের ক্লাসগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে যে সংখ্যার ক্লাসটা যেদিন হয়েছে সেই সংখ্যার প্রভাবটা কিন্তু প্ল্যানেটে অলরেডি থেকে যায়। তো আমাদের জুম ওপেন হতে দেরি হচ্ছিল বিদায় আজকের গোচর প্ল্যানেটটিও কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গোচরটায় কোনো ভুল আছে কিনা এটা একটু চেক করে নিতে পারেন আপনারা। যে ধনু লগ্নে ক্লাস শুরু হচ্ছে, কুম্ভে শনি, লগ্নে শুক্র, মিনে রাহু, বৃষে বৃহস্পতি, মঙ্গল হচ্ছে কর্কটে, কন্যায় কেতু, তুলায় চন্দ্র, আর রবি বুধ নিয়ে বৃশ্চিকে। তো সংখ্যা হচ্ছে 9 অর্থাৎ মঙ্গল। তো সে মঙ্গলের বিশেষ করে পজিটিভ দিকগুলো হচ্ছে ধৈর্য, সাহস, মনোবল, জনবল, এগুলো বিশেষ করে মঙ্গল দিয়ে থাকে। আবার মঙ্গল যুদ্ধ বিগ্রহ, কাটাকাটি, অপারেশন, এগুলো বিশেষ করে মামলা মোকদ্দমা, এগুলো মঙ্গলই করে থাকে। অশুভ মঙ্গল বিশেষ করে যাদের যেমন পাইলস, তারপরে টিউমার, তারপর হচ্ছে যে কোনো অপারেশন, এগুলো কিন্তু মঙ্গলের প্রভাবেই বা কুপ্রভাবে ঘটে থাকে। এমনকি আমরা বড় বড় যুদ্ধ বিগ্রহের তারিখগুলোকে যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো যে এই যুদ্ধটা এত তারিখে কেন হলো, সেই তারিখগুলো যদি বের করা হয়। আমার ইচ্ছা আছে যে এই ডিগ্রি কোর্সে হয়তো আপনাদের এভাবে দেখানো হবে যে কেন এই তারিখে, এই মঙ্গলের তারিখে যুদ্ধগুলো হলো, শনির তারিখের বিষয়গুলো কি, এভাবে দেখানো হবে, চেষ্টা করা হবে আর কি। তো উদ্দেশ্য হচ্ছে আমাদের সংখ্যাতত্ত্বের 9 সংখ্যার বিশ্লেষণ পদ্ধতি। তো আমরা বিশ্লেষণ করার আগে আমরা তো জানি, যেহেতু 1 থেকে আমরা 8 পর্যন্ত সংখ্যার বিচার বিশ্লেষণ করে আসছি, তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে 9 মানে একক সংখ্যা, এটি মঙ্গল, অর্থাৎ এই মঙ্গলের 2টি গৃহ, একটি মেষ আর একটি হচ্ছে বৃশ্চিক। তো এই একক মঙ্গল মেষ বা বৃশ্চিকের যে কোনো একটি হতে পারে। তো আমাদের দেখতে হবে যে কোনটিতে হবে, এটি আমাদের বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় যে মঙ্গলটি 18 তারিখ, সেটি হচ্ছে রবি আর শনি,
একে অপরের শত্রু, এটা আমরা জানি। তো দুই শত্রুকে মিলে মঙ্গল তৈরি করেছে। মঙ্গল কিন্তু নৈসর্গিক পাপ গ্রহ। হিমাংশু কুমার মিত্র, আপনার ওখানে একটু নোট করবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো এই যে 8+1 অর্থাৎ 9, তো রবি আর শনি মিলে আরেকটি যে গ্রহটি আমাদের জন্ম দিল মঙ্গল, সেটি কিন্তু মঙ্গল ও নৈসর্গিক পাপ গ্রহ। এটি কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। আমরা জানি রবি মঙ্গল শনি রাহু কেতু নৈসর্গিক পাপ গ্রহ। তো সেই আরেকটি পাপ গ্রহের সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে চন্দ্র এবং কেতু মিলে 3 নাম্বারটি মঙ্গল তৈরি করছে। তো চন্দ্র মাতৃকারক গ্রহ, সেখানে কেতু বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ বা দৈব শক্তির কারক গ্রহ। তাকে নিয়ে বিশেষ করে কেতুও কিন্তু সেই নৈসর্গিক পাপ গ্রহ, কিন্তু চন্দ্রের কোলে থেকে, অর্থাৎ এই যে চন্দ্রের কোলে কেতু থেকে মঙ্গল তৈরি করছে। এটি আমাদের বুঝতে হবে, এই কথাগুলোকে কিন্তু বিশেষভাবে বুঝতে হবে যে চন্দ্রের কোলে কেতু বসে আছে, তাহলে চন্দ্রের কি কেতু শত্রু বা কেতুর কি চন্দ্র শত্রু? এটা আমরা জানি? মনে হয় কেউ কারো শত্রু নয়। সংখ্যাতত্ত্ব বিচারের সময় সবসময় দেখতে হবে কে কার শত্রু কিভাবে এলো। এই যে 3টি 9 এলো, তার ভিতরে এটি কিন্তু শত্রু থেকে জন্ম নিল, 2 শত্রু থেকে। আর এ একক আর এ হচ্ছে আমাদের দুটি বিশেষ করে সহায়ক গ্রহ থেকে আমাদের এই মঙ্গলের জন্ম নিয়েছে। তো যদি তাই নিয়ে থাকে, তাছাড়া আমরা জানি যে মঙ্গল মকরে তুঙ্গস্থ হয় আর হচ্ছে কর্কট রাশিতে নিচস্থ হয়। তো আজকে কিন্তু মঙ্গল নিচস্থ হয়েছে গোচরে, আর মকরে যদি থাকতো তাহলে সে তুঙ্গস্থ হতো। আর এই মঙ্গল, আমি বলে থাকি যে মিথুনে মঙ্গল থাকলে সেটি সেই জাতকের জন্য, সে লগ্নের যে কোনো গৃহে পড়ুক না কেন, তাকে একটা এক্সট্রা শক্তি দিয়ে থাকে। এই শক্তিটা কেন দেয়? বিশেষ করে বুধের গৃহে মঙ্গল, এটি কেন দেয়? মঙ্গলের সঙ্গে কি বুধের কিন্তু শত্রুতা রয়েছে, বুধের সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতা নেই। তাহলেও এই মিথুনে মঙ্গল আমাদের কেন ট্যালেন্টেড করে, এই কথাটা আমি সবসময় বলি যে বহুমুখী প্রতিভা দেয়। তো 9-এর সঙ্গে 5 যোগ করলে কিন্তু 9 আর 5 14, আবার সেই 5ই হয়। তো এই মিথুনে যে মঙ্গল, আর এটি তৃতীয়তম রাশি। তো তৃতীয়তম রাশি যদি ধরি মেষ বৃষ মিথুন, তাহলে 9 আর 3 12 মিলে 3, অর্থাৎ ওই প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির দিকে নিয়ে যায়। তার জন্য জাতককে প্রতিভাবান বা প্রতিভান্বিত করে ফেলে বা ট্যালেন্টেড করে ফেলে। বাকি ঘরগুলোতে প্ল্যানেট অনুযায়ী মঙ্গল যেমন অবস্থানে থাকবে তার অনুযায়ী মঙ্গলের শুভাশুভত্ব নির্ণয় করা হয়ে থাকে। আরেকটি জিনিসও আমাদের জানতে হবে যে মঙ্গল দৃষ্টি দেয়, তো আমরা জানি মনে হয় 4 নাম্বার, 7 নাম্বার আর 8 নাম্বার ঘরে মঙ্গল দৃষ্টি দেয়। এটাও আমরা জানি মনে হয় অনেকেই, না জানার মনে হয় এখানে কেউ নেই। তাছাড়া মঙ্গল লগ্নে 4-এ, 7-এ, 8-এ এবং 12 নাম্বার ঘরে থাকলে মাঙ্গলিক দোষ হয়। তো এই মঙ্গলের বিশেষ করে দোষ, বিশেষ করে যেমন আমরা কালসর্প দোষ শুনেছি, ধরেন কালসর্প দোষে মানুষ দেখিনি, তো এই মাঙ্গলিক দোষের কথা শুনেছি। মাঙ্গলিক দোষ না মাঙ্গলিক যোগ, এটিও কিন্তু আমাদের বের করার আবশ্যকতা রয়েছে। তো আমরা ধীরে ধীরে ডিগ্রি কোর্সে এগুলো পাবো। বিশেষ করে আমরা আজকের প্ল্যানেটে 8মে মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, এটি গোচর প্ল্যানেট, তবু ক্লাসটা আজকে হচ্ছে। তো এই 8মস্ত মঙ্গল বিশেষ করে মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তো আমরা মনে করব যে এই জাতকের মনে হয় খুব একটা ভালো কিছু আর হওয়ার সুযোগ নেই, যেহেতু 8মস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ। এটি কিন্তু সচরাচর জ্যোতিষবিদরা বলে থাকেন বা বলবেনও। বলার পিছনে কারণ হচ্ছে যে মঙ্গল যে
5টি জায়গায় মাঙ্গলিক দোষ তৈরি করে, তার মধ্যে অষ্টমস্ত মঙ্গল সব থেকে বেশি মারাত্মক হয়ে থাকে। কিন্তু আমাদের বুঝতে হবে যে এই অষ্টমস্ত মঙ্গল যে মারাত্মক হয়ে থাকে, ও যে মারাত্মক হয়েছে, কিন্তু সেই মঙ্গল তো তার নিচু গৃহে গিয়ে অবস্থান করেছে। উপরন্তু দেখুন রাহুর নবম দৃষ্টি গিয়ে পড়েছে, একটু লক্ষ্য করে দেখুন যে রাহু তার নবম দৃষ্টি দিয়েছে। তাহলে মঙ্গলটি দমিত হয় বিশেষ করে রাহুর কাছে, মঙ্গল দমিত হয় রাহুর কাছে, যেমন রবি বুধ মঙ্গল এগুলো রাহুর কাছে দমিত হয়। চন্দ্র তো রাহুর কাছে রবি চন্দ্র, আপনারা একটু নোট করে নিন এটা। রাহুর কাছে দমিত হয় রবি 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে চন্দ্র, 3 নাম্বার হচ্ছে মঙ্গল, 4 নাম্বার হচ্ছে বুধ, আর কেতু তো তার সপ্তমে থেকে থাকে। এই কয়টা গ্রহ রাহু তারা সর্বদা দমিত থাকে। তো বিশেষ করে মঙ্গলকে তার মধ্যে লিখেছেন তো, রবি চন্দ্র মঙ্গল বুধ এই 4টি, আর সঙ্গে কেতু সবসময় থাকে, সে তার অপোজিটে থাকে সবসময়, ও তো সবসময় দৃষ্টি পাই। এখানে কিন্তু আরো একটি কথা, যদিও সেই দিকে গেলে অনেক ডিফি চলে যাবে, আমাদের বুঝতে কষ্ট হবে। তো তখন এমন এমন সময় আসবে যখন ওই রাহু আর কেতু সমসপ্তমে থাকবে না। তো যখন থাকবে না তখন কিন্তু তার ফলাদেশ ভিন্ন রকম হয়ে যাবে। তার জন্য বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে বেশি না, হয়তো 15-20টা সূত্র মুখস্থ করলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র করা সম্ভব। পদ্ধতি মানে 15-20টা পদ্ধতি। তো যাই হোক, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। তাহলে আজকে আমাদের মঙ্গলের বিষয়টা শিখতে হবে। তো চার্টে আমরা মঙ্গল কিন্তু পরিপূর্ণরূপে দেখে আসলাম যে যেদিন ক্লাস শুরু হলো সেদিন মঙ্গল রাহু দ্বারা পীড়িত হয়েছে এবং সে নিঃস্বস্থ হয়ে বসে আছে। প্রথম আমাদের বলতে হবে যে মঙ্গল সবসময়ের জন্য মানে আগুন কারক গ্রহ। তো অগ্নিকারক গ্রহ মঙ্গল, সেই মঙ্গল মেষ আর বৃশ্চিকে যে তার 2টি গৃহ, এর ভিতর মঙ্গল কোথায় বেশি শান্ত হয়, এই আগুনের গোলা বিশেষ করে কমে কোথায়, 2টি তো তার নিজের বাড়ি। এটি কিন্তু আমাদের একটু জানতে হবে। তো সংক্ষেপে একটু বলে রাখি, সেটি হচ্ছে মেষের মঙ্গল, সে তার ঔদার্য সর্বদা দেখিয়ে যেতে চায়, কখনোই সে ছাড় দিতে চায় না। অর্থাৎ মঙ্গলের যে দোষ গুণ যেগুলো রয়েছে সেগুলোতে কোনো রকমে ছাড় দেবে না। আর বৃশ্চিকের মঙ্গলটা সে গড়তে চায়, গড়ার জন্য যদি কোনো কিছুতে ছাড় দিতে হয়, নতুন কিছু সৃষ্টি করার জন্য, তাহলে সে ছাড় দিতে রাজি। অর্থাৎ মেষের মঙ্গল একগুঁয়েমি, সে তার নীতি আদর্শ থেকে বের হবে না। আর বৃশ্চিকের মঙ্গল সে ছাড় দিয়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। মকরের মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল, সে সর্বদা একক শক্তিতে বলীয়ান থাকবে। যদিও শনির কিন্তু শত্রু রয়েছে, শনির গৃহে মঙ্গল, এটি কিন্তু আপনারা একটু দেখে নিন যে শনির 3টি শত্রু, তা হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। তো শনির সেই গৃহে গিয়ে মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে। অর্থাৎ শনির মতো এত বড় ভোল্টেজ গ্রহ, হাই ভোল্টেজ গ্রহ, তার ঘরে গিয়ে মঙ্গল তুঙ্গস্থ হতে পারে, এটি ভেবে দেখুন। তাহলে মঙ্গলের শক্তি কোথায়, কত বড় শক্তি এবার বুঝুন। শনির কাছে গিয়ে কিন্তু সে মাথা নত করছে না, কিন্তু একটি কথা বলে গেছি যে রাহুর কাছে কিন্তু মঙ্গল নত হয়। রাহুর দৃষ্টি, রাহুর জ্যোতি, এগুলো মঙ্গলের কুপ্রভাবকে বা ক্ষিপ্র প্রভাবকে দমিয়ে ফেলে। কিন্তু শনি কিন্তু দমাতে পারছে না বা পারে না। যদি পারত তাহলে তার ঘরে গিয়ে সে
তুঙ্গস্থ হতে পারতো না। বিপরীতে সে নিঃস্বস্থ হচ্ছে কর্কটে। তো কর্কটে যে নিঃস্বস্থ হচ্ছে, সে আমরা জানি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। তো মঙ্গল মায়ের কাছে গিয়ে, অর্থাৎ চন্দ্রের কাছে গিয়ে সে নত হচ্ছে। মায়ের কাছে শিশু নত হবে, এটি কোনো এমন কোনো বিষয় নয়। তাছাড়া এটি জলজ গ্রহ বা জলজ রাশি, আর হচ্ছে আগুন তো জলের কাছে গেলে শান্ত হবেই। এই কথা যদি আবার কর্কটের ক্ষেত্রে বলা হয় তাহলেও তো মকরের ক্ষেত্রে বলা হয় তাহলেও তো ওটি জলরাশি, কিন্তু ওখানে কিন্তু হচ্ছে না, কারণ অধিপতি শনি আর এখানে অধিপতি চন্দ্র। চন্দ্র পরিপূর্ণরূপে জল, যেটি থেকে আমরা তিথি বিচার করি, ওই ভরা কাঁঠাল, মরা কাঁঠাল বা জোয়ার ভাটা যা কিছু এই চন্দ্রের আকর্ষণেই হয়ে থাকে। তো তাহলে মঙ্গল সম্পর্কে আর কি জানার? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। প্রশ্নটা হচ্ছে, এই মঙ্গল রাহুর দ্বারা পীড়িত হচ্ছে বা দমিত হচ্ছে, মানে মঙ্গলকে দমন করে দিচ্ছে। এখন আমার এই তুঙ্গস্থ মঙ্গল স্যার, তুঙ্গস্থ মঙ্গলের উপর যদি রাহুর দৃষ্টি পড়ে বা রাহু সংযুক্ত থাকে, তাহলে সেইখানে কি স্যার মঙ্গলের রাহু যদি, রাহুর মালিক যদি খারাপ হয়, সেক্ষেত্রে মঙ্গলের কুপ্রভাবটাকে কি বাড়িয়ে দেবে না স্যার? মানে দুই পাপ গ্রহ, তাছাড়া চন্ডাল গ্রহ রাহু, সেইখানে যে একটা অনর্থ ঘটাবে না স্যার? একটি কথা মাত্র মনে রাখবেন, সেটি হচ্ছে মঙ্গল হচ্ছে, যে কথা বলে গেলাম যে শনির কাছে মঙ্গল তার ঘাড়ের উপরে পা রেখে বসবাস করছে। দুটি লগ্নের ক্ষেত্রে, শুধুমাত্র দুটি লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকে বা রাহুদৃষ্ট হয়ে থাকে, তাহলে এই তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে লড়াই করতে পারবে। আর বাকি কোনো লগ্নের ক্ষেত্রে মঙ্গলের লড়াই করার ক্ষমতা নেই। বা দুটি গৃহে মঙ্গল রাহুর সঙ্গে কিছু লড়াই করার ক্ষমতা রাখবে, আর বাকি কোনো রাশিতে মঙ্গল লড়াই করার ক্ষমতা রাখে না, রাহুযুক্ত মঙ্গল। সে দুটি হচ্ছে মকর আর কুম্ভ। তো কুম্ভের শনি শান্ত, ও ওখানে গিয়ে রাহু যুক্ত থাকলেও রাহুর ওটি মূল ত্রিকোণ এবং শনিরও মূল ত্রিকোণ। শনিরও আনন্দময় বা শান্ত গৃহ, রাহুরও এটি শান্ত গৃহ। তার জন্য ওইখানে গিয়ে মঙ্গল রাহুর সঙ্গে কিছুটা বিতর্ক করতেই পারে, কিন্তু বাকি কোনো গৃহে রাহুযুক্ত রাহুদিষ্ট থাকলে সেখানে গিয়ে মঙ্গল এক কথায় মাতব্বরি করতে পারবে না। বুঝতে পেরেছেন জয়ন্তবাবু? আর নীরজ বাবু কই গেলেন? নীরজ বাবু মনে হয় লাইনে। জি স্যার, বুঝতে পারছি স্যার। জয়ন্তবাবু এ ব্যাপারে আপনি কিছু কথা বলেন, যে কেন মকর এবং কুম্ভে রাহুযুক্ত মঙ্গল আর রাহুদৃষ্ট মঙ্গল সে বিশেষ করে বাড়াবাড়ি করার চেষ্টা করবে, বাকি কোথাও বাড়াবাড়ি করার চেষ্টা করতে পারবে না, কেন? মকরে মঙ্গল তুঙ্গস্থ, এটা আমি একটা যেটা ভেবেছি স্যার, যেমন মঙ্গল মকর রাশি হচ্ছে কালপুরুষের দশম ভাব, সেটা কর্মের ভাব। শনি হচ্ছে কর্মপতি। তো এইখানে মঙ্গল হচ্ছে দেবসেনাপতি। তো দেবসেনাপতি আসলে মঙ্গল ওইখানে গিয়ে চার তারকা জেনারেলের পোশাকটা পেয়ে যায় আর কি স্যার। যখন সে পোশাকটা পেয়ে যায়, যখন সে প্রধান সেনাপতি পদে আসীন হয়, তখনই সে তুঙ্গস্থ হয়। আর তুঙ্গস্থ যখন হয়, তখন তো সে মানে ওই যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে রণসাজে সজ্জিত, তখন সে তুঙ্গস্থ হয়। তখন সে তার কর্মই হচ্ছে যুদ্ধ করা। তো সেখানে শনি কর্মের কারক, ওই জায়গায় শনি তাকে মানে শত্রুতা না করে, শনি তাকে সহায়তা করে, কারণ শনি তো কর্মফলদাতা এবং কর্মের কারক। এই কারণে শনি তাকে এখানে সহায়তা করে। শনি এখানে তার সহায়ক শক্তি। এবং এই জায়গায় মঙ্গল তুঙ্গস্থ মানে হচ্ছে মানে মঙ্গলের ক্ষমতা আরো বৃদ্ধি পাওয়া। তো এটা হচ্ছে স্যার মঙ্গল এবং শনির যে ম্যাটার। আর
আর রাহু এখানে দমিত হয় কারণ এটা হচ্ছে শনির গ্রহ। আর সেনাপতি তার তার কর্ম করবে, সে তো অন্য কোনো কিছু করছে না, সেনা কর্ম করবে। সেখানে শনি গৃহে রাহু গিয়ে মঙ্গলকে দমিত করতে পারে না, কারণ শনি রাহুকে কিছুটা পিছে টান দিয়ে ধরে রাখে। ওই রাহু শনিকে যে পিছু টান দেয়, সে কারণে ওই জায়গায় তুঙ্গস্থ মঙ্গলের সঙ্গে রাহুটা পেরে ওঠে না। আর তুঙ্গস্থের ব্যাপারে আরেকটা আমার হচ্ছে স্যার, আমি কিছুটা এই স্বল্প অভিজ্ঞতা দেখেছি স্যার। কোনো গ্রহ, যে কোনো গ্রহ যখন তুঙ্গস্থ হয় তখন সে তার তুঙ্গস্থান এবং তার যে স্বরাশি, এই জায়গাগুলোর শুভ ফল দেয়। মানে শুভ ফল বলতে ফল দিতে পারে আর কি স্যার। এখন লগ্ন সাপেক্ষে সেই ফল শুভ হবে কি অশুভ হবে সেটা হয়ে থাকে। যেমন যদি কারো তুলা রাশি হয়, তাহলে মঙ্গল যদি তুঙ্গস্থ হয়, আমি দেখেছি স্যার তার এই চতুর্থ ভাব অ্যাক্টিভ হচ্ছে, তার দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হচ্ছে এবং তার এই সপ্তম ভাব অ্যাক্টিভ হচ্ছে। এখন লগ্নের যেহেতু এই তুলা লগ্নের যেহেতু মঙ্গল দ্বিতীয় পতি এবং লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ, আর দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হওয়ার কারণে প্রচন্ড কর্ম করে। ওই যেটা স্যার আপনি ক্লাসে মাঝে মধ্যে বলেন যে যদি পরিশ্রম করলে ধন আসতো, তাহলে ঠেলাওয়ালা মানে রিক্সাওয়ালা তারা তো প্রচুর পরিশ্রম করে, কিন্তু সেই পরিশ্রমের অনুপাতে তো তারা ধন পায় না। তো এইটাই হচ্ছে ফান্ডাটা স্যার, যে ওই মঙ্গল এ লগ্নের শত্রুকারক, প্রচন্ড কর্ম করছে, সে দেবসেনাপতি, কিন্তু সবসময় সে অর্থ পায় না, সম্মান পায়। যুদ্ধে জয় লাভ করার পরে সে সম্মান পায়, কিন্তু যুদ্ধে লাভ করার পরে অর্থ সে নাও পেতে পারে। তেমনি ভাবে সপ্তম বাপ তার হচ্ছে জীবন সাথীর বাপ। একজন সেনাপতি যুদ্ধে জয়লাভ করে তো তার জীবন দিয়ে দিতে পারে, মৃত্যুকে আলিঙ্গন করেই তো তারা যুদ্ধে যায়। সেক্ষেত্রে জীবন সাথীর যে সুখ, সেই সুখ তো সে নাও পেতে পারে স্যার। তো এখানে এই তুঙ্গস্থের কিন্তু এই যে তিনটা পার্টে তিনটা ফলাফল, এবং তিনটেই স্যার আমার কাছে জেনুইন সত্য বলে মনে হয় আর কি স্যার। সে তুঙ্গস্থ প্রধান সেনাপতি হিসেবে ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু দ্বিতীয় পতি হিসেবে সে ওই লগ্নের অশুভ হিসেবে অশুভ ফল দিচ্ছে, সপ্তম পতি হিসেবে অশুভ ফল দিচ্ছে স্যার। এবং অশুভ হওয়ার কারণ, প্যারামেটিক যে কারণ স্যার, এটা স্যার এটাই যে সেনাপতির হলে তো স্যার ওইগুলো হচ্ছে না স্যার। আরেকটি ব্যাপার হচ্ছে যে কুম্ভে এটা বলা যায় যে শনি এখানে শান্ত, মঙ্গল সেখানে গিয়ে প্রভাব বিস্তার করছে ধরুন, রাহুও কিন্তু এখানে একই জায়গায় শান্ত, যার জন্য এই জায়গায় গিয়ে মঙ্গল সে শুধুমাত্র দমিত হচ্ছে। বাকি গৃহগুলোতে দেখুন যখন মঙ্গল থাকবে, রাহুযুক্ত রাহুদৃষ্ট থাকবে, তখন কিন্তু বাকি কোনো গৃহগুলো আপনাদের সাজিয়ে সাজিয়ে দেখতে হবে। যে ধরেন রাহু মঙ্গল যুক্ত করলাম আমরা মিনে, তাহলে কি হবে? তো রাহু মঙ্গল যুক্ত তো যে কোনো জায়গায় মানে বিশেষ করে রাহু গ্রাসী গ্রহ, আর সে মঙ্গলকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো মিনে দিয়ে দেখতে হবে, মেষে দিয়ে দেখতে হবে। মেষে তার নিজ গৃহ, সেখানে রাহুকে দিলাম, তাহলে কেমন হলো? আবার বৃষে দিলেন, বৃষে সেটি দৈত্যকুল গুরুর গৃহ। এভাবে যদি আমরা একে একে ঘরগুলোতে রাহু মঙ্গল যুক্ত করি বা রাহু মঙ্গলকে দৃষ্ট করি, তবেই না কিন্তু বোঝা সম্ভব যে আমি কেন বললাম যে মকর আর কুম্ভ এই দুটি ঘরে বিশেষ করে মঙ্গল অবস্থানরত অবস্থায় যদি রাহুর দৃষ্টি পড়ে বা রাহুর অবস্থান পড়ে, তাহলে মঙ্গলকে কিছুটা, বিশেষ করে মঙ্গল ওই জায়গায় তাকে তার ঔদার্যটা বিশেষ করে পরিপূর্ণরূপে দেখাতে পারে না। স্যার এটা কি স্যার আমার মতো করে একটু ব্যাখ্যা করবো স্যার? হ্যাঁ, করেন। এই যে মকর রাশি, এখানে মঙ্গল তুঙ্গস্থ, সে দেবতা সেনাপতি আমি বললাম। তো আমরা হচ্ছে কি, যখন পরিশ্রম করি ব্যক্তি জীবনে, তখন পরিশ্রম করলেই ধন আসে, সেটা কম হোক বেশি হোক। আর দ্বিতীয় ভাব হচ্ছে ধন। ভাবত ভাবম যে সূত্র আছে, সেই সূত্র মোতাবেক যেমন মঙ্গলকে আমি মঙ্গলের অবস্থান মকর রাশি থেকে যদি লগ্ন ধরি, তাহলে দ্বিতীয় ভাব হচ্ছে স্যার এই কুম্ভ রাশি। তো আমি পরিশ্রম করলে ধন আসবে। তো আমি যুদ্ধ করলাম, যুদ্ধের রেজাল্ট হচ্ছে জয়, ধন হচ্ছে জয়। দ্বিতীয় ভাব হচ্ছে আমার সঞ্চয়, এখানে আমার বিপক্ষদের মানে যে কি বলে অস্ত্র, এগুলো তো তখন আমার আন্ডারে চলে আসবে, বিপক্ষ সেনাপতি আমার বন্দী হয়ে যাবে, তাহলে অনেক কিছু সঞ্চয় হবে। আবার এখানে আরেকটা দেখতে হবে স্যার, যদিও আমাদের সব স্টুডেন্ট নক্ষত্রে ক্লাস করেনি, এখানে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম যে স্প্যানটা, এটা ধনিষ্ঠা নক্ষত্রের স্প্যান। তো ধনিষ্ঠা নক্ষত্রের প্রতীক হচ্ছে মৃদঙ্গ। মানুষ কখন মৃদঙ্গ বাজায়? যখন আনন্দে থাকে। তো মঙ্গল তার স্বনক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র।
তো মঙ্গল যখন এই কুম্ভ রাশিতে প্রবেশ করে তখনই তার নিজের নক্ষত্র পায়, যার প্রতীক হচ্ছে মৃদঙ্গ, এবং সে যুদ্ধ জয় লাভ করে মনের আনন্দে মৃদঙ্গ বাজায়। তো সেখানে তো স্যার সে ভালো থাকবেই স্যার, এটা আমার ব্যক্তিগত চিন্তা আর হ্যাঁ, কি স্যার। পরেরটা বলেন। পরের নক্ষত্র তো সে রাহুর নক্ষত্র পায়। হ্যাঁ স্যার, পরের নক্ষত্র রাহুর নক্ষত্র বা শতভিষা নক্ষত্র। হ্যাঁ, রাহুর নক্ষত্র পায়, তাই সে সেখানে গিয়ে তখন আর রাহুর সঙ্গে সে আর লড়াই করতে চায় না, সে তখন হ্যাঁ, লড়াই করতে সবকিছু চায় ছেড়ে না। দিতে চায়। এবং তারপরে নক্ষত্র যেটি, সেটি বৃহস্পতির নক্ষত্র পায়। তো বৃহস্পতির নক্ষত্র যখন পায় তখন সে কিন্তু, বৃহস্পতি হচ্ছে তার বিশেষ করে ধনপতি এবং আয়পতি, তখন তার ওই মঙ্গল বা রাহু তখন তাকে প্রাপ্তির দিকে নিয়ে যায়, বা প্রকৃত যে ঘাম ঝরিয়ে যা কিছু করেছে তার পূর্ণ ফল পেতে শুরু করে। তো এই দুটি জায়গায় রাহু বিশেষ করে দৃষ্ট হলেও খুব একটা ক্ষতি সাধন করতে পারে না। নীরজবাবু তো বিশেষ আলোচনার সময় ছিলেন না বা থাকতে পারেননি, আমি বুঝছি নেটের কারণে। স্যার এমনিতেও একটা বিষয় হচ্ছে কি স্যার, শতভিষা স্যার নক্ষত্রে আমার যে গ্রহটা গেছে, ল্যাপটপের নেট চলে গেছিল স্যার, মোবাইলে জয়েন করতে। ও আচ্ছা আচ্ছা। শতভিষা নক্ষত্রে স্যার যে গ্রহটা থাকে সে তার কারকতা অনুসারে স্যার মানে সুপরামর্শ প্রদান করে থাকে স্যার। এটা আমি একটু খেয়াল করেছি স্যার। যদি শনি থাকে তাহলে মানে যে ব্যক্তির শনিটা, ধরেন আমার যদি শনি শতভিষা নক্ষত্রে থাকে, তাহলে আমি দেখা গেল অন্যকে মানে এই কর্মটা করো না, এই কর্মটা করো, করলে তোমার জীবন পরিবর্তন হবে, অথচ সে কোনো পরামর্শ পেশা নাই, কিন্তু ব্যক্তি পর্যায়ে এসে মানুষকে পরামর্শ দিচ্ছে। যদি রবি থাকে তাহলে কিভাবে জীবনটা প্রকাশিত হবে এরকম পরামর্শ মানুষকে ফ্রিতে দিয়ে বেড়াচ্ছে। যদি বৃহস্পতি থাকে তাহলে আধ্যাত্মিক পরামর্শ, ধর্মীয় ভাবগম্ভীর্যের যে পরামর্শ এগুলা, বা পাঠ কীর্তন করা, মানে ফ্রিতে যা করা হয় আর কি স্যার। বুধ থাকলে স্যার গণিতের পরামর্শ বা খেলাধুলার ক্ষেত্রে এগুলা বলছে। তারপরে স্যার শুক্র থাকলে প্রেমময় পরামর্শ, ওই অনেক যে কঠিন হয়ে হিরো। যাবে, অনেক কঠিন হয়ে যাবে, এত আলোচনা দিলে ধরেন ওনাদের ধরতে কষ্ট হবে। এটি হচ্ছে যখন নক্ষত্র নিয়ে আলোচনা হবে তখন ধাপে ধাপে আমরা এই উচ্চতর শিক্ষাটায় আমরা সেইভাবে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটা এখন মানে জয়ন্তবাবু ধরেন যেভাবে বলার চেষ্টা করছেন, যে আসলে আমরা একবারে নিতে পারি না, আসলে আমরা নিতে পারি না, আমরা গ্রহণ করতেও পারি না। আমাদের মস্তিষ্কে তো একটা লিমিটও আছে, সেই লিমিট অতিক্রম করে দেয়। এই জ্যোতিষশাস্ত্রে আসলে আলোচনা করতে গেলে মুক্ত আলোচনা না করলে হয় না। একটি টপিকস থেকে যদি আমরা সরে যাই তাহলে আসলে ওই টপিকসে ফিরে আসা খুব কষ্ট। তো আমাদের ভালো লাগতো যদি এমনটি হতো, কেমন, যে ধরেন আমরা সবাই যদি একরকম হতাম তাহলে আমাদের জন্য আলোচনা করতে সুবিধা হতো। কিন্তু আমাদের একটা অসুবিধা রয়ে গেছে কি, যে ধরুন আমরা শুরু থেকে আগ্রহী সবাই, দেখুন ভর্তি হয়েছে 21-22 জন, কিন্তু ক্লাস করেন মাত্র হয়তো অর্ধেকও না। তার মানে কি, এই যে ভর্তি হয়েছেন কিন্তু ক্লাস করেন না, করতে পারছেন না, মানে তখন আগ্রহ ছিল, পরে আগ্রহ নেই। অর্থাৎ দেখা যাচ্ছে তাদের এই যে আগ্রহ, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ, সে কোন গ্রহ যোগাচ্ছে, সে কেন এর প্রতি ঝুঁকছে, এটি আমাদের বুঝতে হবে। তার রাশি লগ্ন অনুপাতে তাকে কিন্তু এটি নিয়ে আসছে। দেখবেন যে প্ল্যানেটের সাধারণত শনি কেতু দুটি গ্রহ যদি পক্ষে থাকে তাহলে তারা এই জ্যোতিষশাস্ত্রের প্রতি একটু আগ্রহান্বিত হয়ে থাকে। তো সেই আগ্রহান্বিত হচ্ছে, কিন্তু ওটাকে ধরে রাখার জন্য কোন গ্রহ সহযোগিতা করবে, সেই গ্রহ যদি তার অনুকূলে না থাকে তাহলে সে কতদিন এটাকে নিয়ে যেতে পারবে, এটিও কিন্তু ভাবতে হবে। তো যে কথার মাধ্যমে জয়ন্তবাবু, যে কথার মাধ্যমে আমি একটু আলোচনায় আসলাম সেটি হচ্ছে যে একই সঙ্গে যদি আমরা বলে যেতে পারতাম যে এই মঙ্গল, ধরেন আমরা বললাম যে রাহু যুক্ত, রাহু দৃষ্ট, যেটি নীরজবাবু মানে প্রশ্ন করলেন, সেটি দুটি ঘরে মঙ্গলের ক্ষিপ্রতা কমায়। তো সে হচ্ছে মকর আর কুম্ভ। তো এই জায়গায় আমরা জানি যে শনি হচ্ছে মকর লগ্নের শনি, আর রাহু দুটি পাপ গ্রহ, কুম্ভ লগ্নেরও তাই। তো এখানে মঙ্গল গিয়ে বিশেষ করে ওই যে কর্ম, সে যে তার যুদ্ধংদেহী ভাব, সেখান থেকে সকল কিছু ছেড়ে দিয়ে সে গিয়ে ওখানে আনন্দ পোষণ করে। তো আনন্দ পোষণ করা যখন শুরু করেছে, তাহলে এই যে
5টি নক্ষত্র 2টি রাশির উপর পড়েছে। তো এই 5টি নক্ষত্রের গুণ দোষ এগুলো জেনে তারপর কোন নক্ষত্র অনুযায়ী সেই গ্রহটি পড়েছে বা মঙ্গল কোন নক্ষত্রে আছে সেই অনুযায়ী আমরা একে একে যদি নক্ষত্রকে চেঞ্জ করি তার ফলাদেশ ব্যাখ্যা করে যেতে পারতাম, তাহলে আমাদের ধরেন এই আলোচনা করতে সুবিধা হতো বা আপনাদেরও সুবিধা হতো। কিন্তু আমি অতীতে দেখেছি যত বেশি আলোচনা করা হয় তত আমরা কম শিখি। একটু যদি চাপা জায়গায় যাই তখন আর আমাদের মাথায় কিন্তু কাজ করে না। তখন আমি শেষে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের যদি ইচ্ছা জাগে, যে কয়জন জ্যোতিষ হবেন, যাদের দৈব শক্তি রয়েছে বা ঈশ্বর করুণা রয়েছে বা সেই আগ্রহ রয়েছে, সবকিছুর মিলন ঘটেছে, জ্যোতিষ হবেন, তাহলে তাদের জন্য এই উচ্চতর ক্লাসেও আমি যোগদান করার জন্য অনুমতি দিয়েছি। এটি কেন দিলাম? এটি দেওয়ার অর্থ হচ্ছে যে এই যাদের আগ্রহ রয়েছে আগ্রহের প্রতিফলন ঘটিয়ে যাতে সঙ্গে সঙ্গে ওই ক্লাসগুলোকে আপনারা শিখতে পারেন, যার জন্য ক্লাসগুলোকে একটু সম্পৃক্ত রাখা হয়। আপনারা আগেও দেখেছেন যে একটু সম্পৃক্ত রাখা হয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যাই হোক, আমরা ওইদিকে আর না যাই। তো কথা হচ্ছে মঙ্গল আমরা কিন্তু পেলাম। তাহলে এই অষ্টমস্ত মঙ্গল ধরে রাখুন যে মিথুন লগ্ন অষ্টমে মঙ্গল মকরে তুঙ্গস্থ হয়ে বসে আছে। এই মঙ্গল এখানে রাহুর সঙ্গে সে আর মারামারি করে পেরে উঠবে না। বা ধরুন কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ মঙ্গল সে অষ্টমে কুম্ভে বসে আছে। এখানে রাহু দৃষ্ট হলে বা রাহু যুক্ত হলেও এই মঙ্গল সে তার মানে ধরেন শক্তি সামর্থ্যটা ছেড়ে দেবে যে আমার আর এদিকে আগানোর দরকার নেই। তখন মঙ্গলের ওই অশুভত্ব অনেকটা কমে। যেমন এই ক্ষেত্রে আপনাদের দেখতে হবে, একটি পঞ্জিকা যখন পাবেন তখন ওই পঞ্জিকায় আপনারা যতগুলো বিবাহের দিন রয়েছে, এই বিবাহের দিনে যে লগ্নে বিবাহের কথা উল্লেখ করা রয়েছে, এই বিবাহের কথা উল্লেখ করা রয়েছে দেখবেন যে 2-3টি লগ্ন দেওয়া থাকে, এই লগ্নে শতবিভুক যোগে বিবাহ। তো এই বিবাহের দিনে 4টি যদি আমরা করি, দেখেন এখন এমন সময় সবাই ভিডিও অফ, তো এই 4টি যখন আমরা করব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে বিশেষ করে সুত হিবুক যোগে বিবাহ, আবার কখনো লেখা থাকে যজুর বিবাহ। তো এটি কেন থাকে? ওই দিনে মঙ্গল কেমন অবস্থানে রয়েছে, এই মঙ্গলের মাঙ্গলিক দোষ যুক্ত মাঙ্গলিক দোষ মুক্ত কিনা এটি কিন্তু আমাদের একটু ওইখান থেকে যাচাই করতে হবে। তো এই যে যাচাই, এই যে কতটা কঠিন, মানে পাজি বা পঞ্জিকা এটি যে কতটা কঠিন, তা সেই জায়গায় তো আমাদের যেতে হবে। আমরা সেই পর্যন্ত যাওয়ার পরে তারপরে তো আমরা বুঝবো। তো সেই জায়গায় যাওয়ার পর্যায়ে কিন্তু আমরা এখনো যেতে পারিনি। তো আমরা সামনের ক্লাস থেকে যেহেতু এই 9 সংখ্যার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা ধাপে ধাপে কিন্তু ওইখানে অগ্রসর হব। দেখবেন আপনাদেরই কিন্তু যদি আপনারা ঘরে বসে এগুলো এই যে টাস্কটা দিয়ে গেলাম এটি যদি একটু রিসার্চ না করেন তাহলে কি হবে, ওই ক্লাসে আমি যখন বলবো যে হ্যাঁ আজকে ধরেন বিবাহের দিন আছে, আমরা সেই দিনের ছকটি করলাম। তো ওই দিনের মঙ্গল আমরা সাধারণত বলে থাকি যে মঙ্গল মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে, লগ্নে হয়েছে, চতুর্থে পড়েছে বা সপ্তমে পড়েছে, অষ্টমে পড়েছে, দ্বাদশে পড়েছে। এই মাঙ্গলিক দোষ যুক্ত মানুষের আর কিছু হবে না। তো এই যে কিছু হবে না বা ধরেন তার দাম্পত্য জীবনে অশান্তি হবে বা ভাঙন ধরবে বা বিচ্ছেদ ঘটবে বা ধরুন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা বলে থাকি। ধরে নিয়ে আজকের ক্লাসে এই শিশুই জন্মগ্রহণ করেছে, তো এ তো অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে। কিন্তু আমি বললাম যে এই মাঙ্গলিক দোষ মঙ্গল নিঃস্ত হয়েছে বিধায় মাঙ্গলিক দোষ কমেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল রাহু দৃষ্ট হয়েছে চন্দ্রের গৃহে, অর্থাৎ তার জন্য তার মাঙ্গলিক দোষের ক্ষিপ্রতা অনেকাংশে কমেছে। এক্ষেত্রে তাকে দেখতে হবে যে মঙ্গলের সঙ্গে মানে চন্দ্রের শত্রুতা নেই, আর চন্দ্রের সঙ্গে মঙ্গলের কি শত্রুতা আছে? তাও নেই, আছে নাকি? না স্যার, চন্দ্রমঙ্গল পরস্পর মিত্র স্যার, কারোর সঙ্গে নেই। তো এই যে মিত্রতা রয়েছে সে মিত্র ঘরে সে বসে আছে, বসে থাকার কারণে
আর রাহু দৃষ্ট হওয়ার কারণে তার ক্ষিপ্রতা কমে গেছে, অর্থাৎ এখানে মাঙ্গলিক দোষের প্রভাবটা অতটা পড়েনি। তো এইরকম মাঙ্গলিক দোষটা যদি রাহু যুক্ত, রাহু দৃষ্ট হয়ে থাকে মকর কুম্ভ ব্যতিরেকে, তাহলে এই মাঙ্গলিক দোষটা কাটে, অনেকটা কমে, অর্থাৎ মঙ্গলের ক্ষিপ্রতা কমে গেল এখানে মঙ্গলের বিশেষ বিষয়। তাহলে 9 তারিখে জন্মগ্রহণকারী, হ্যাঁ বলেন স্যার। আমার প্রশ্ন থেকেই যায় স্যার এখানে, যেমন মঙ্গলরে আমরা যদিও পাপগ্রহ হিসেবে জানি, কিন্তু মঙ্গল তো আমাদের এনার্জি স্যার। মঙ্গল যদি না থাকে আমরা এনার্জি পাবো না। তো সেই ক্ষেত্রে নিচস্থ মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, সেইখানে কি মঙ্গলের এনার্জিটাকে কমিয়ে দেবে না স্যার? তাহলে ব্যক্তির যে স্বাভাবিক এনার্জি, তার যে স্পৃহা, সেইখানে তার যে স্বাভাবিক ক্ষিপ্রতা, এটা কি কমে যাবে না স্যার? দেখুন, ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু আমরা মঙ্গলকে শুভকারক গ্রহ বলি মনে হয়, নাকি? লগ্নটা ধনু। হ্যাঁ, ধনু লগ্নে পঞ্চম পতি শুক্র ধনু, হ্যাঁ, শুভ শুভ স্যার। ধরি না? তো আমরা যদি মঙ্গলকে শুভকারক ধরে থাকি, তাহলে মঙ্গল শুভকারক গ্রহ, সে নিচস্থ হয়েছে, তাহলে তো তার ক্ষিপ্রতা নেই। প্রথম কথা হচ্ছে তার ক্ষিপ্রতা কমেছে, তাই তো? আর এখানে যে এখানে যে ক্ষিপ্রতা কমেছে, এটা স্যার পার্সেন্টেজ হিসাবে হিসাব করতে গেলে কত পার্সেন্ট ক্ষিপ্রতা কমেছে? হ্যাঁ, সুন্দর। এটা কি সেটি তো আগেই বললাম যে মঙ্গল হচ্ছে আগুন কারক গ্রহ বা অগ্নি কারক গ্রহ, সে জলের মধ্যে এসে পড়েছে। তাহলে কি কামাররা যখন দা বানায় তখন দেখবেন পোড়ায়, তারপরে পিটায় আবার জলের ভিতর চুবনি মারে। তো চুবনি মেরে আবার কি করে, আবার সে আগুনে দিয়ে আবার জ্বালায়। তাহলে এই যে আমার ওখানে একটি প্রশ্ন থাকে এই কামারদের কাছে, যে কথা হচ্ছে তুমি আগুনে পুড়িয়ে লোহাটাকে নরম করেছো, নরম করে পিটিয়ে তাকে সাইজ করেছো, আবার জলের ভিতর চুবনি দিয়ে পুরো ঠান্ডা করে ফেলেছো, ঠান্ডা করে আবার এনে আগুনে পোড়াচ্ছ, পুড়িয়ে লাল বানিয়ে আবার দ্বিতীয়বার পিটাচ্ছ। এর অর্থ কি? এর অর্থটা কি? লোহাটাকে পুড়িয়ে গরম করলাম মানে নরম হলো, তাকে পিটালাম, সে পাতলা হলো, পাতলা হওয়ার পরে আবার জলে দিয়ে তাকে একেবারে পুরা করে ফেললাম, মানে ঠান্ডা বানিয়ে ফেললাম, আবার লোহায় রূপান্তর করলাম। পরবর্তীতে আবারও ওই লোহাকে উঠিয়ে এনে আবার ওই আগুনের ভিতর দিলাম, দিয়ে আবার আমাদের ওই চক্র জেলে ওই লোহাকে আবার লাল করলাম, তারপরে আবার পিটালাম। এইভাবে 5-7 বার পিটানোর পরে একটি দা, কাঁচি বা ছুরি এগুলো তৈরি হয়। তাহলে কথা হচ্ছে যে তোমার তো আবারই গরম করতে হবে, আবারই পোড়াতে হবে। তাহলে পোড়াতে হবে, তাহলে তুমি ওই জলে দিয়ে ঠান্ডাটা করলে কেন? ওর ক্ষিপ্রতা কমানোর জন্য। হ্যাঁ, কারণ হচ্ছে ওই লোহাটাকে, নরম লোহাটাকে মানে পোলাদ দিয়ে, মানে ঠান্ডা করে আবার গরম করে আবার ঠান্ডা করে আবার গরম করে ওই লোহাটাকে কাটার মতো শক্তিশালী করতে হবে, তবেই না সে শক্তিশালী হবে। তো মঙ্গল তো, এই মঙ্গল এখানে তো সে জলে পড়েছে, তারপরে রাহুর দৃষ্টি পড়েছে। তো দৃষ্টি পড়ার কারণে সেই মঙ্গলের ক্ষিপ্রতা, কথা হচ্ছে ক্ষিপ্রতা কমেছে। ক্ষিপ্রতা যদি কমে তাহলে মাঙ্গলিক দোষটা কমবে। যেমন একটি কথা বলা হয়, এখানে আরেকটু বুঝে যান, যে লগ্নটা ধরেন এখানে ধরলেন কর্কট লগ্ন, তাহলে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল রাজযোগ কারক, সে রাজা। তাহলে রাজা এসে জলে পড়েছে, তার লগ্নে এই অবস্থান করছে, তাহলে রাজা এসে জলে পড়েছে, তার রাজত্ব একেবারে পড়েছে, মানে ওই সেই লোহা যেভাবে শান্ত হয়ে যাবে। আর এই যে রাহুদৃষ্ট মঙ্গল যেভাবে শান্ত হবে, দুটি শান্ত কিন্তু এক নয়, পার্সেন্টেজ কিন্তু এভাবেই যাচাই করতে হবে। আপনি একজন শক্তিশালী মানুষ, আপনাকে আমি চেপে ধরলাম, তাতে আপনি কতটা দুর্বল হলেন। আর কথা হচ্ছে আপনি এখন দুর্বল, আপনার পায়ে ব্যথা পেয়েছেন, সেই সময় চেপে ধরলাম, তাহলে কি হবে? দুটি ঘর একই। এটি হচ্ছে বিচার বিশ্লেষণ, মস্তিষ্ক দিয়ে বুঝতে হবে, জানতে হবে, তারপরে এর ভাবার্থ অনুধাবন করতে হবে। এই জন্য জ্যোতিষশাস্ত্রে বিচারের দায়িত্ব যার যার হাতে।
বিচারের দায়িত্ব কারো হাতে নয়। টিটুবাবু এ ব্যাপারে কি বলবেন? স্যার, অষ্টমস্ত মঙ্গল প্রচন্ড মাঙ্গলিক দোষ। এখন লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ আর লগ্ন সাপেক্ষে মারক গ্রহ, তখন তো দুইটার একরকম ফল হইত না। মাঙ্গলিক দোষ প্রচন্ড ক্ষিপ্ত, ঠিক আছে মেনে নিলাম। ধরেন আমি তুলা লগ্ন বললাম না, একটা লগ্ন বলি। ধরেন কর্কট লগ্নের অষ্টমে মঙ্গল, ঠিক আছে। এবার তুলা লগ্নের অষ্টমে মঙ্গল, এই একটা হইল ধরপতি সপ্তমপতি, তুলা লগ্নের ক্ষেত্রে পাপ, এবং সপ্তমপতি হিসেবে এটা সপ্তমের অষ্টম ধনপতিটা মারক, ঠিক আছে। তো তুলা কর্কট লগ্ন গেলে তো স্যার রাজ্যকারী গ্রহ অষ্টম করছে, এই দুটার মধ্যে স্যার একটু ডিফারেন্সটা কি হবে? না, সেটাই তো আপনার কাছে বলতে বললাম যে অষ্টমস্ত মঙ্গল, ধরেন ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ, সেই শুভকারক গ্রহ গিয়ে অষ্টমে চন্দ্রের গৃহে গিয়ে অবস্থান করছে। তো এটা তো অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ হয়েছে। আর তুলা লগ্ন সাপেক্ষে মঙ্গল ধনপতি এবং সপ্তমপতি, সে গিয়ে অষ্টমে বৃষ রাশিতে গিয়ে সে অষ্টমস্ত মঙ্গলের মাঙ্গলিক দোষ তৈরি করেছে। তাহলে এই যে দুটি মাঙ্গলিক দোষ, এই দুটি মাঙ্গলিক দোষের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটাই হচ্ছে বলার জন্য আপনাকে প্রশ্ন করলাম। তা আপনি বলেন, আমি আর এটা দুটো তো পার্থক্য থাকবে, পার্থক্য তো নিশ্চয়ই থাকবে। এর মধ্যে এই যে মঙ্গলের প্রতি রাহুর অষ্টমস্ত মঙ্গল ক্ষিপ্ত মঙ্গল, হ্যাঁ এটা নিশ্চিত ক্ষিপ্ত মঙ্গল, অষ্টমস্ত মঙ্গল। এই ক্ষিপ্ত, এই যে রাগ, অনেক সময় মানুষের রাগ উঠে, রাগটা অনেক সময় আবার নেগেটিভ দিকে উঠে, আবার পজিটিভ দিকে উঠে। রাগ মানুষকে কিন্তু আবার পজিটিভ দিকেও নিয়ে যায়, আবার রাগ মানুষের নেগেটিভ দিকেও নিয়ে যায়। এখন যেটা যে মঙ্গলটা ধরেন শুভ লগ্ন সাপেক্ষে, এই রাগ এই কীর্ত দ্বারা তখন শুভ দিকেই কিছুটা নিয়ে যাবে, আর যেটা মারক তখন এটা অশুভ দিকে নিয়ে যাবে। এই দুটার মধ্যে এলো মৌলিক বেসিক পার্থক্য হবে। তাহলে আর এই আপনার উত্তরটা কত সুন্দর ভাবে চলে আসছে। এবার দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে ঘোর পাপ গ্রহ। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ সে অষ্টমে শুক্রের গৃহে অবস্থান করছে। তাহলে শুক্রের ঘরে মানে কি? শান্তি, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য। আর এদিকে ধনপতি আর সপ্তমপতি, এই দিকগুলোকেই তো সে ধ্বংস করবে, নাকি করবে না? অবশ্যই স্যার, হ্যাঁ করবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ঘর অনুযায়ী, এটা রিসার্চটা হচ্ছে আমাদের ঘর অনুযায়ী তার ফলাদেশ হচ্ছে। এইবার ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল অষ্টমে, মঙ্গল হচ্ছে পঞ্চম এবং দ্বাদশপতি, সে ধনু লগ্ন সাপেক্ষে কি শুভকারক গ্রহ। তাহলে শুভকারক গ্রহ গিয়ে নিচস্থ হয়েছে, তাহলে শুভত্ব কম হচ্ছে। বলতে হবে শুভকারক গ্রহ নিচস্থ হচ্ছে মানে শুভত্ব কম হচ্ছে। এইবার ব্যয়পতি চন্দ্র, তাহলে ব্যস্ত মানে অষ্টমে নিচস্থ হচ্ছে, তার মানে ব্যস্ত কমছে না? কমছে, ঠিক আছে, কমছে। ওকে, সুন্দর। এইবার কথা হচ্ছে রাহু যখন তার উপর দৃষ্টি দিচ্ছে, তাহলে তার ক্ষিপ্রতা কমছে না? তখন তো আরো বেশি কমে গেল, তখন তো রাহু এখানে মঙ্গলের ক্ষিপ্রতা একবারে অনেকই কমে। হ্যাঁ, কমে। এইবার কথা হচ্ছে যখন এই মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ, সেই শুভকারক গ্রহ নিচস্থ হয়ে শুভত্ব কম দিতে পারছে। দ্বিতীয় কথা হচ্ছে তার ব্যস্ততাও সে কমাচ্ছে, উপরন্তু আবার রাহু দৃষ্ট হয়ে তার ক্ষিপ্রতা কমাচ্ছে। তাহলে এই মাঙ্গলিক দোষ কমবে। কিন্তু পাপ গ্রহ তুলা লগ্নের ক্ষেত্রে যখন পাপ গ্রহ অষ্টমে অবস্থান করছে, সে ধনপতি আর সপ্তমপতি, তো ধনপতি আর সপ্তমপতি যখন অষ্টমে যাচ্ছে, তখন তো তার ওই যে বিশেষ করে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য তো থাকছেই না। উপরন্তু অষ্টম ভাবে যে ওই মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, তারপরে হচ্ছে কাটাকাটি, মারামারি, লাঠালাঠি, এগুলো তো তাকে অহরহ ঘটাবে।
তো কথা হচ্ছে যে গ্রহ লগ্ন সাপেক্ষে সে পাপ। এইবার এর উপরে রাহু দৃষ্ট হলো বা রাহু যুক্ত হলো, তাহলে কি হবে? না, পাপ যুক্ত হলে তো তার এই যে তার ক্ষিপ্রতা, এই যে লাঠাটি মারামারি এটা আরো কমে দেয়, পাপ দিয়ে তো পাপ আরো কেটে দেবে। তাহলে প্রথম থেকে ক্লাসেই বলা হচ্ছে যে মঙ্গল 4টি গ্রহকে, বিশেষ করে রবি, চন্দ্র, মঙ্গল আর হচ্ছে বুধ, এই 4টি গ্রহের উপর রাহু দৃষ্ট পড়লে যতটা না তাদের মানে শুভ প্রভাব যেমন বিলুপ্ত করে, তেমনি ক্ষিপ্রতাও অনেকটা কমিয়ে দেয়। এটা হচ্ছে প্রথমে বলা হয়েছে যে এটি নোট করে নিন। তো সেই নোট করে নেওয়ার স্বার্থে, যেহেতু কর্কটের মঙ্গল, এখানে কিন্তু বৃষের মঙ্গল শুক্রের সঙ্গে বলা হয়নি, কারণ এই ঘরেটা রাহু তুঙ্গস্থ হয়, এখানে তাকে আরো বেশি দাম দমিয়ে দিতে পারবে। এই ঘরটা তার তুঙ্গ গৃহ, এখানে রাহু যুক্ত মানে আর এক ব্যাপার, আর রাহু দৃষ্ট মানে ভিন্ন ফল। এটি কিন্তু বুঝতে হবে। তো এটি বুঝতে গেলে এখন কিন্তু ক্লাস অনেক কঠিন হয়ে যাবে, আমরা ওই দিকের থেকে সরে আসি, না হলে এই নিউমারোলজি নয় কিন্তু যাওয়া যাবে না। ভেবে দেখুন। আমি একটা ক্লু দেবো সবাইকে স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার এই ধনুলগ্নের অষ্টমে মঙ্গল, হুম একজন পিতামাতা আসছে এই চকটা নিয়ে এসে বলছে যে আমার ছেলে তো প্রেম করছে, সে এক জায়গায় বিয়ে করতে চায়, আমাদের পছন্দ হচ্ছে না, এখন যুধিশ বাবু আপনি কিছু একটা করে এই বিয়েটাকে আটকান, আমি এখানে বিয়ে করাবো না আমার ছেলেকে। হুম এখন স্বপনদা বলছে যে অসুবিধা নাই, আপনার বাড়িতে মঙ্গলবারে নিরামিষ খাবেন আর আমি এখানে একটু পূজা করবো, আমাকে 1 লক্ষ টাকা দিবেন। হুম ঠিক আছে, 1 বছর পরে এসে বলছে যুধিশ বাবু আপনার পূজায় তো কাজ হয়েছে, আমার ছেলে ওইখানে বিয়ে করে নাই, আমি অন্য জায়গায় বিয়ে করাইছি। তো এটা হচ্ছে ক্লু স্যার, কেন এটা হলো এটা সবাই বিবেচনা করবে স্যার। আপনি বলেছেন স্যার, আমি কেন এটা হলো আপনি বলে দিয়েছেন স্যার, কিন্তু সেটা ভিডিওটা দেখে সবাই এটা বের করবে স্যার। তো এই যখন মাঙ্গলিক দোষের ক্লাস হবে, তখন কিন্তু আমাদের ওই ধাপে ধাপে মঙ্গলকে এক এক ঘরে ফেলিয়ে তারপরে আমাদের ওগুলো বিচার করতে হবে। এই জন্য বলতেছি, আপনারা হয়তো বলতে পারেন যে স্যার এখানে রিজার্ভ হয়ে যাচ্ছে কেন। যে রিজার্ভ কেন হচ্ছি সেটি হচ্ছে, আপনাদের তো এখন ধরেন এটা ধরতে কষ্ট হবে, অনেক কষ্ট হবে, তখন আর ক্লাসে মানসিকতা থাকবে না। তো এইবার আমরা একক মঙ্গলের দিকে একটু আসি। তাহলে এই একক 9 তারিখের মঙ্গল কেমন হবে, 18 তারিখ কেমন হবে আর 27 তারিখ কেমন হবে, এই ব্যাপারে কি বলতে পারবেন? আগে আপনারা একটু বলেন, যে কোনো একজন বলেন। কে বলতে পারবেন? আপনারা কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইরকম ক্লাসগুলো কিন্তু করে আসছেন। তো করে আসছেন, আজকে 9 সংখ্যার ক্লাস। তো 9, 18, 27 এই তারিখগুলো কেমন যাবে, তার আলোকে কি কিছু বলতে পারবেন না? স্যার 9 তারিখের মঙ্গল স্যার শক্তিশালী মঙ্গল হবে স্যার। হ্যাঁ, এটাকে স্যার আমরা মেষের মঙ্গল ধরবো স্যার। মেষের মঙ্গল ধরবেন। আর 18 তারিখকে? স্যার 18 তারিখের মঙ্গল হচ্ছে এখানে রবি এবং শনি স্যার, 2টি ঘোর শত্রু গ্রহ মিলে মঙ্গল তৈরি হচ্ছে, এবং মঙ্গলের সাথে আবার শনির শত্রুতা, সে সাথে আবার রবির কিন্তু বন্ধুত্ব আছে মঙ্গলের সাথে স্যার। তাহলে এক্ষেত্রে স্যার এই মঙ্গলটাকে আমরা ততটা শুভ বলতে পারতেছি না স্যার। স্যার এই মঙ্গলকেও আমরা মেষের মঙ্গল হিসেবেই ধরবো স্যার। তাহলে আপনি 9 তারিখেও মেষে ধরবেন, 18 তারিখেও মেষে ধরবেন। জি স্যার। হ্যাঁ, আর এবার তাহলে 27 তারিখকে কোথায় ধরবেন? 27 তারিখকে আমরা বৃশ্চিকে ধরবো স্যার, কারণ এখানে স্যার চন্দ্র এবং কেতু মিলে মঙ্গলদা তৈরি হচ্ছে স্যার। মানে যেহেতু চন্দ্র এবং কেতুর সাথে মঙ্গলের শত্রুতা নেই, তাছাড়া যেহেতু এখানে চন্দ্র আছে স্যার, এখানে একটা মায়া মমত্বর বিষয় আছে, আর তাই যেহেতু বৃশ্চিকে মঙ্গলটা একটু শান্ত হচ্ছে স্যার, উগ্রতা দেখাচ্ছে না, সেই হিসেবে স্যার আমরা এই 27 তারিখের মঙ্গলকে আমরা বৃশ্চিকের মঙ্গল হিসেবে ধরবো স্যার। সুন্দর। আপনি দেবাশীষ বাবু, আপনার কথা তো শেষ তো? জি স্যার। দেখেন, এবার সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। কথা হচ্ছে, উনি যে কথা বললেন যে 9 তারিখ আর 18 তারিখের মঙ্গল দুজনকে মেশে বসিয়ে দিই,
তাহলে এই দুইজনের চরিত্র তো একই থেকে যাচ্ছে, এ তো আলাদা কিছু হচ্ছে না, হচ্ছে 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 নাকি? আচ্ছা স্যার, এটা তো না স্যার, দুইটি ঘটনা। কি করে হবে স্যার? হবে না স্যার। জি না স্যার, হবে না। এর কি আলাদা বৈশিষ্ট্য নেই? কথা অবশ্যই হচ্ছে স্যার, যে দুই শত্রুর খেচন খেয়ে যে মঙ্গলের জন্ম হয়েছে, দুই না, শত্রুতে অবশ্যই আছে। পিষে ওই যে কামারের দা পোড়ানোর কথা বললাম, ধরেন সেই যে পিটিয়ে তাকে পিটিয়ে সোজা করা হচ্ছে, আগে পুড়িয়ে অঙ্গার করা হচ্ছে, তারপরে তাকে পিটিয়ে সোজা করা হচ্ছে। যেমন স্বর্ণকাররা সোনা তৈরি করছে কত রকমের হিট দিয়ে, সর্বোচ্চ হিট দিয়ে সোনাকে গালিয়ে সুন্দর একটি গহনা বানিয়ে দিচ্ছে। তাহলে এই মঙ্গলকে যে দুটি শত্রু জ্বালিয়ে দিচ্ছে, তাহলে সেই মঙ্গল কি সৃষ্টিকারক হবে না ধ্বংসকারক হবে? আপনি তাকে মেশে বসিয়ে দিলেন আর 9 তারিখকেও মেশে বসিয়ে দিলেন, হবে? স্যার এখানে একটা কথা স্যার আমি একটু বলি বুঝতে স্যার, পেরেছি। আপনি যে কথাটা বলছেন স্যার এখনো বলছেন, আর ওই কর্কটের মঙ্গলকে নিয়ে আপনি বলছেন যে ওই মঙ্গলকে কাছি বারবার আগুনে পোড়াচ্ছে, আবার জলে দিচ্ছে, তারপর আবার আবার আগুনে দিচ্ছে। এখানে স্যার তারা সবাইকে একটু লক্ষ্য করার কথা বলছি। আমি বারবার জি বলি হে যে স্যারের তারপর কথা রাখে জি। অনেক তাল আছে। যেমন কর্কটের হচ্ছে জলরাশি, এখানে মঙ্গলকে আমি জলে দিলাম, স্যার বলছে তারপরে কিন্তু কাছিটাকে আবার গরমে দেওয়া হচ্ছে। তারপরে রাশিটা কি দেখুন, অগ্নিরাশি, সিংহ রাশি কিন্তু অগ্নিরাশি। মঙ্গল তো এখানে বসে থাকবে না কর্কটে, তারপর অগ্নিরাশিতে যাচ্ছে। তো এই 18 তারিখের মঙ্গল কিন্তু স্যার বলে দিয়েছেন এখানে শনি এবং রবি পিতা পুত্রের ঝগড়া, ঠিক আছে? তো এখানে এই ঝগড়া করবে কোন জায়গায় বসে? সেই বৃশ্চিকে বসে, তারপরে আবার অগ্নিরাশি হচ্ছে ধনু। তো এটা বৃশ্চিকের মঙ্গল স্যার কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে? ধ্বংসে স্যার বলেছেন মেষের মঙ্গল ছাড় দিতে নারাজ, আর কর্কটের যে মঙ্গল সেই জায়গায় কিছুটা ছাড় দিতে হবে, ছাড় দিয়ে তারপরে এই ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টি হবে। তো বাবা এবং যেখানে আপনার মতের অমিল হবে সেখানে তো কিছুটা ছাড় দিতে হবে। পিতা পুত্রের মধ্যে তো মতের অমিল রবি এবং সূর্যের মধ্যে, তো সেখানে তো মতের অমিল যেহেতু আছে তো সেটাকে ছাড় দিতে হবে। ঠিক বুঝলেন? আছে কে স্যার, কে 18 বোঝেননি? তারিখের মঙ্গলটা কে কে বোঝেননি? এটা ভালো করে বুঝে নেন। স্যার আমি এখানে একটু প্লাস করতে চাই স্যার হ্যাঁ, করেন। জয়ন্তদার করে সাথে। দিয়ে সুন্দর করে একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, প্লাস করতে চাই। এখানে পিতা এবং পুত্র, আমরা জানি রবি আত্মকারক গ্রহ এবং শনি কর্মকারক গ্রহ, কিন্তু দুইজনে কিন্তু নীতিবান। এখানে নৈতিক একটা সংঘর্ষ সবসময় থাকবে, থাকার পর ওইখান থেকে সৃষ্টি হবে, যা সৃষ্টি হবে তা একটা শুভ জিনিসের সৃষ্টি হবে। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কখনো কিন্তু অপদ্বন্দ্ব হবে না। 18 তারিখের যে মঙ্গলটা আছে, বৃশ্চিকের মঙ্গল সবসময় সৃষ্টি করে শুভ কিছু সৃষ্টি করে, সেইখান থেকে নীতি নৈতিকতা, তাছাড়া ধ্বংসস্তূপ থেকে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে 18 তারিখের মঙ্গল বৃশ্চিকের মঙ্গলই হবে। আহ, এটাই আমি প্লাস করতে চাচ্ছি। এইখানে দ্বন্দ্বটা হচ্ছে মতের দ্বন্দ্ব হবে, কিন্তু দ্বন্দ্ব সেই মতটা কি? অপমতটা, শুভ মত। পিতার সাথে পিতার দ্বন্দ্ব। এখান থেকে আমরা যদি পৌরাণিক কাহিনীগুলোতে যাই, স্বীকৃতির একটা দ্বন্দ্ব থাকবে। স্বীকৃতির বিষয় নিয়ে একক মঙ্গল যখন দাঁড়াবে, তখন এই মঙ্গল, এই বৃশ্চিকের মঙ্গল, সে নিজের মাথা তুলে নৈতিকভাবে সে নিজের মাথা তুলে সমাজে একটা স্থান করে নিবে। এটাই আমি বলতে চাইতেছি আর কি। হ্যাঁ নিরুজ দা, আপনি যেটা বলছেন সেটাই। এখানে যদি আপনার কারকতা ধরা হয় গ্রহের, যেমন রবি হচ্ছে প্রকাশ, আর শনি হচ্ছে 8 শনি, সেটা হচ্ছে কর্ম। তো কর্মের প্রকাশ ঘটবে। কর্মের প্রকাশ কখন ঘটবে? যখন কর্মে মানে হচ্ছে শ্রমের শ্রমের মাধ্যমে, কর্মের তো মানে যে অ্যাক্টিভ রূপ সেটা তো হচ্ছে শ্রম। তো শ্রমে কি হয়? আমাদের এনার্জি ক্ষয় হয়। তো সেই এনার্জি ক্ষয় হ্যাঁ করে কর্মের প্রকাশ ঘটবে। কর্মের প্রকাশ কখন ঘটবে? দেখেন, এটা যে আমরা যখন বৃশ্চিকের মঙ্গল বলবো তখন ধনুরাশিতে কর্মের প্রকাশ ঘটবে। প্রকাশ মানেই তো এটা ধনভাব, অর্থ। তো কর্মের প্রকাশ তো আমাদের অর্থ। এবং এখন কর্ম যদি আপনি কোনটা করেন, কর্ম যদি জাগতিক করেন তাইলেও অর্থ পাবেন, আবার কর্ম যদি জাগতিক না করে আধ্যাত্মিক করেন সেখানেও অর্থ পাবেন। এখানে কিন্তু ওই যে আমাদের অর্থ ত্রিকোণের ব্যাপারে চাণক্য কিন্তু বলেছেন যে অর্থ মানে, যখন মহর্ষি পরাশর বলেছেন যে এটা অর্থ ত্রিকোণ 2, 6, 10, তো এই অর্থ মানে তো ইয়ে না,
মানে নগদ যে অর্থ, ওই সময় তো আমাদের এখন যে টাকা ছিল সেরকম টাকা ছিল না, বিনিময় মুদ্রা। তো অর্থ বলতে আমরা কি